আউয়া হাদি মাওয়া হাদি মাওয়া হাদি মাওয়া হাদি 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 হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশের কে কে ফেসে যাচ্ছে আজকে বিস্তারিত তাদের নাম পরিচয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি গতকাল থেকে 24 ঘন্টা পর্যবেক্ষণের পরে। আচ্ছা, কোন হাদি আপনারা চিনছেন? বাংলাদেশে এর আগে নামগুলো বললে কি আবার ভিডিও রেস্ট্রিকশন দিয়ে দেয় নাকি, এটা তো বলতে পারতেছি না। তো যাই হোক, মুরগি মিলন, গালকাটা কামাল, কুত্তা কাফি, এরকম অনেক নাম এর আগে বাংলাদেশে ছিল। তো শেষে আমাদের হাদির নামের আগে যে টাইটেলটা লাগছে, এই টাইটেলটা এখন এখানে বললে পারে রেস্ট্রিকশন দিবে। ইউটিউবও এটা সহ্য করতে পারতেছে না, ফেসবুকে এটা নিতে পারতেছে না। তারপরও একবার তো অন্তত উচ্চারণ করতে হবে, অর্থাৎ সাউয়া হাদি, আর একবার বলবো না। তো এই হাদির হত্যাকারীরা শুনছি ভারতে গ্রেপ্তার হয়েছে। তো বাংলাদেশের মহারথীরা এটাতে ফেঁসে যেতেছে। 24 ঘন্টার মধ্যে আমি যা পাইছি সব আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা, এর আগে শুনেন যে এই হাদি কে ছিল। তাহলে হাদির উত্থান পতনটা আপনাকে বলি। যারা মাফিয়া, ইন্টারন্যাশনাল মাফিয়া যারা, এদের চেহারা কিন্তু কেউ দেখে না। এই যে এয়ারপোর্টে 10 কেজি স্বর্ণ নিয়ে যে ব্যক্তিটা ধরা পড়ে, ওই ব্যক্তিটা কিন্তু নেহায়েত গো বেচারা, ওই 10 কোটি স্বর্ণের মালিক সে না। দেখা গেছে দুবাই থেকে 10 কেজি স্বর্ণ আইনা সে বাংলাদেশ পৌঁছে দিব, এর জন্য তার একটা কন্ট্রাক্টে এতটা টাকা দেওয়া হবে তোমাকে। কিন্তু মাফিয়ারা কিন্তু পিছন থেকে তাকে ফলো করে। তাইলে মাফিয়ারা এদেরকে পালে, এদেরকে বানায়। রাজনীতিবিদরা রংবাজ বানায়, মস্তান বানায়, আবার প্রয়োজন বোধে তাকে আবার মাইরে ফেলে দেয়। তাহলে আমাদের এই হাদির যে তাকে কিভাবে মহামানব বানানো হলো, হাদিকে মহামানব বানাইয়া কবরস্থ করা হলো কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে ডক্টর হুমায়ুন আজাদের মতো বিখ্যাত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওনাকে দিতে চাইছিল, দেওয়া হয় নাই। আরও অনেকের দিতে চাইছিল কবর, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয় নাই। সেইখানে এই হাদিকে সমাহিত করা হয়েছে। তাহলে এই হাদিটা কে? এই হাদিটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের একজন পিছনের সারির নেতা ছিল। সে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাকে আমরা কেউ চিনতাম না, দেশবাসী কেউ চিনতাম না, কিন্তু হঠাৎ করে তাকে চিনলাম। বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে যাওয়ার প্রায় 1 বছর পরে সে ভাইরাল হলো, তাকে চিনলাম। সে কিছু জিনিস আবিষ্কার করল। সেই জিনিসগুলো হলো যে 1 2 3 4 অমুকের পুটকি মার, এই একটা স্লোগান মহাকাব্য সে আবিষ্কার করছে। আর একটা আবিষ্কার করছে টিনের চালে কাউয়া, তুমি আমার হাউয়া। এই 2টা মহাকাব্য আবিষ্কার করছেন। আরো আবিষ্কার করছেন দেখতে পাইলে কাউয়া, না টিনের চালে কাউয়া,
একটা নাম দিতে পারেন এখানে, অমুক আমার সাউয়া। আবার কি দিচ্ছে, দেখতে পাইলে বাকশাল, সাউয়া মাউয়া ছিঁড়ে ভাল। এই স্লোগানগুলা এই হাদি আবিষ্কার করছে, হাদির মুখে শুনছি আমরা। আরো একটা কাজ করছে সে, মারাত্মক কাজ। সে কাজটা হলো, একটা বাংলাদেশ হলো 92% মুসলমানের দেশ, সেখানে সে নারীদেরকে তার সমাবেশের সাথে নিয়ে, নারীদেরকে সাথে নিয়ে নারীদের মুখ দিয়া এই স্লোগানগুলো দেওয়া হয়েছে। নারী, একজন নারী, সে নিজেই বলতেছে স্লোগানে যে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেল। এই স্লোগানগুলো আবিষ্কারক হলো সে, হাদি। আর এই হাদি এগুলো আবিষ্কার করার কারণে তার নামের আগে টাইটেল পড়ে গেল সাউয়া হাদি, পড়ে গেল। আচ্ছা, তারপরে কি হলো, তারপরে এই হাদি গুলিবিদ্ধ হইল। নির্বাচন যখন ঘোষণা হয়ে গেল, নির্বাচনটা ঘোষণা কিভাবে হলো বলি আপনাদেরকে আমি একটু। 5ই আগস্টের বিপ্লবের পরে 18 মাস যাবৎ এই সরকার কোনো নির্বাচন দিতেছে না। দেশটা শাসন করতেছে জামাত আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ডক্টর ইউনূস। যত ধরনের কাহিনী আছে করা শুরু করছে। সে কাহিনীগুলো হলো কি, সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, উচ্চকক্ষ করতে হবে, তারপরে 72-এর সংবিধান ছিঁড়ে ফেলে দিতে হবে, তারপরে উনি 163 না 133টা অর্ডিন্যান্স জারি করছে। মানে যা শুরু করছে 18 মাস ধরে, মানে এগুলো করার কারণ হলো কি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস গং, ডক্টর ইউনূসকে তো সামনে রাখছিল আন্তর্জাতিক খেলোয়াড় সে, জামাত, এনসিপি, এরা রাষ্ট্র পরিচালনা করতেছিল, তাহলে নির্বাচন কোনোভাবেই দিতে চায় নাই তারা। বিএনপি একটা অসহায় দল হয়ে গেল। সারা দেশে এরা মবের মুল্লুক সৃষ্টি করছে, মব সৃষ্টি করতেছে সারা দেশে, কিন্তু বিএনপি কোনো কথা বলতেছে না। আমরা মনে করতাম বিএনপির সাংগঠনিক ক্ষমতা আছে, কিন্তু দেখলাম যে না, এনসিপি জামাত যা বলতেছে তাই বাংলাদেশে চলতেছে। এবং জামাত তো বলতেছে নির্বাচন করতেছেন কেন, কোনো নির্বাচন হবে না বাংলাদেশে। জামাতের লোকজন, এনসিপির লোকজন, বিভিন্ন লোকদের বলছে ইউনূস যতদিন বাইচে আছে ততদিন থাকবে, কি আরো 50 বছর কোনো নির্বাচন হবে না এই দেশে। সারা দেশের মানুষ জিম্মি মবের হাতে। বিএনপির উপর একটা আশা করছিল যে বিএনপির সাংগঠনিক ক্ষমতা আছে, এই যে কবর থেকে লাশ উঠে পুরাইতেছে, বাউলদেরকে মারতেছে, হিন্দুদের বাড়িঘর পুরাইতেছে, হিন্দুরে পুড়ে মারতেছে, বাইরে নির্যাতন মব হইতেছে, বিএনপি হয়তো বাধা দিব। বিএনপি বাধা দিতে পারে নাই। বিএনপি নিজেই অসহায় হয়ে গেল। বিএনপি খালি ওখানে হাজিরা দেয়। ওই যে ডক্টর ইউনূস দেশ বিদেশ থেকে অনেকে নিয়ে এসে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে কমিশন, তোমরা এটা সংস্কার খেলাটা চালাতে থাকো 5 বছর। তখন তারা যা বলছে বিএনপি তাই মানছে। বলছে যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকবে এবং দলীয় প্রধান পদে থাকতে পারবেন না, সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ করতে হবে। বিএনপি বলছে হ্যাঁ। বলছে যে এই প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি হবে না। বিএনপি বলছে হ্যাঁ। বলছে না, আবার গণভোট হইতে হবে। বিএনপি বলছে হ্যাঁ। তারপর বলছে যে শুধু গণভোট হলে তো হবে না, মানে আরও, মানে শর্তের কোনো শেষ নাই। কিন্তু বিএনপি সবগুলোতে খালি বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিএনপি চেয়েছে, কারণ বিএনপি যে একবার শক্তি পরীক্ষা করতে গিয়েছিল, এই যে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাককে হাইকোর্ট থেকে ঘোষণা দিল, এটা নিয়ে বিএনপি যখন আন্দোলন শুরু করলো, কিন্তু পারে নাই ডক্টর ইউনূসের সাথে। তখন বিএনপি দেখলো একটা তো হবে না। আর 15-16 মাস হয়ে যায়, তারেক রহমানও দেশে আসতে পারতেছে না।
সিগন্যাল দিতেছে না সরকার, না তোমার নামে মামলা আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা আছে, যাবজ্জীবন জেল হয়ে রয়েছে, এগুলো বলতেছে সব। অথচ জেলখানা খুলে দিয়ে সব জঙ্গি সন্ত্রাসী দাগি আসামি টাসামি সব ছেড়ে দিছে, কিন্তু তারেক রহমান আসতে পারে না, 16 মাস হয়ে যায়। কিন্তু ভাগ্যচক্রে আমরা যতটুকু জানি ভারত এবং আমেরিকার মধ্যস্থতায় একটা মীমাংসা হওয়ার কারণে তারেক রহমানের ভাগ্যটা খুলল। সে দেখেন দেশে আসার একটা প্রসেস হইল। যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলো, তখন হাদি এই ঢাকা 8 থেকে নির্বাচন করার জন্য প্রচারণা শুরু করলো। এখন ডক্টর ইউনূস গং দেখলো যে নির্বাচন তো দিতেই হলো, নির্বাচনের তারিখও ঘোষণা করে দিতে হলো। তখনও তারেক রহমান দেশে আসে নাই, তারেক রহমান তো দেশে চলে আসবে, কি করা যায়। তখন হাদিকে হত্যা করা হলো। এই হাদিকে হত্যা করা হলো তো ভালো কথা, হাদিকে গুলি করে মারছো, ঢাকা মেডিকেলে মরবে। ঢাকা মেডিকেলে গুলি যখন করছে, ঢাকা মেডিকেলে আমার বন্ধু বান্ধব আছে, ঢাকা মেডিকেলে নেওয়ার পরে তাকে লাইফ সাপোর্ট দিছে এবং সার্জন বলছে যে হাদি আর বাঁচবে না, এটা খুললে কিন্তু মারা যাবে। কিন্তু যারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হাদিকে হত্যা করেছে, তারা তো এখানেই হাদিকে ছেড়ে দিবে না, কারণ হাদিকে মহামানব বানাইতে হবে। কেন? যে হাদিকে আগে সারা দেশের মানুষের কাছে মহামানব বানাইতে হবে, তারপরে যে হাদির বিচার না হওয়া পর্যন্ত দেশে আর কোনো নির্বাচন হবে না। এক হাদির উপর দিয়েই তারা চাইছিল সব নির্বাচন বানজাল আরও 5-10 বছর থাকবে। এই জন্য হাদিকে, এগুলো তথ্য বেরিয়ে আসতেছে এখন, হাদিকে বলির পাঠা দেওয়া বলল। আচ্ছা শোনেন, তাহলে হাদি মারা গেল, ঢাকা মেডিকেল নিচ্ছে, তারা বলতেছে সি ইজ ডেথ, লাইফ সাপোর্ট সরাইলেই মরে যাবে, এটা রিকভারি হবে না, অপারেশন করা যাবে না। তারপরও তাকে নেওয়া হলো এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ারের সার্জনরা দেখে শুনে সব কিছু করে বললো যে না, হবে না। মেডিকেল বোর্ড করে বলছে বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কোনো অপারেশনও করা যাবে না, এটা খুললে শেষ। তারপরেও যারা তাকে হত্যা করছে আর কি, ইউনূস গং, তারা এখানেই তাকে শেষ করলো না, কারণ তাকে তো মহামানব বানাইতে হবে। ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে গেল। ডক্টর আউনুস নিজে ওখানে ফোন টোন করে দিল। তারপরে ওইখান থেকে প্রচার করা শুরু হলো যে হ্যাঁ, এই যে হাদি ভাই কথা কইছে, হাদি হয়তো বাঁচবো, হাদি কিছু কথা বলছে, হাদি বাঁচবো, এরকম একটা আশা জাগানোর পরে শেষে 2-3 দিন পরে বলতেছে না, হাদি মরে গেছে। আবার তাকে ওখান থেকে নিয়ে আসলো বাংলাদেশে। এই যে সারা দেশের মানুষের আবেগটা দেখেন কিভাবে, আর হাদিকে কিভাবে মহামানব বানাইতেছে। আবার সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো। আবার প্রচার করা হলো যে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী বারবার খোঁজ খবর নিচ্ছে ফোন করে হাদি সম্পর্কে। উনি বাপরে বাবা, তাহলে হাদিকে এটা দেশের মানুষ বুঝতে পারলো যে তো যেমন তেমন খেলোয়াড় না রে বাবা হাদি। তারপরে কি হলো, সিঙ্গাপুরতে হাদিকে আনা হলো। আনার পরে কি ঘোষণা হলো, সংসদ ভবনে, হাদি কিন্তু সংসদ সদস্য না, হাদি তো রাজনীতি করছে হলো কয়েকদিন, তাকে সংসদ প্লাজার দক্ষিণ প্লাজায় তাকে জানাজা হবে। আর সেই জানাজায় যাতে 10 লাখ বা 20 লাখ লোক হয় সেই ব্যবস্থা করতে হবে, কারণ ওই দিনই সারা দেশ থেকে হাদির জানাজায় 10-20 লাখ লোক নিয়ে আসলো। এত সর্ববৃহৎ জানাজা আর কারো হয়নি বাংলাদেশে, তাহলে হাদিকে আকাশে উঠানো হলো না। আচ্ছা, কিন্তু ওই দিন একটা প্ল্যান ছিল যে এই লোকগুলা মুভ করিয়া তারা যমুনাটা দখল করা লাগবে কেন, ইউনূস তো ওখানে যাবে, ইউনূসও তো ওদের লোক, তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে, ঘোষণা দিয়ে দিবে যে বিপ্লবী সরকার হয়ে গেল। তো সেনাবাহিনী প্রধানের জন্য পারলো না, সেনাবাহিনী প্রধানকে রাজি করাইতে পারলো না, তাইলে ওখানে বিপ্লবী সরকার গঠন করাটা মিস হয়ে গেল দক্ষিণ প্লাজায়। তারপরে কি হলো, বিপ্লবী সরকার গঠন করা যখন মিস হয়ে গেল, তারপরে আসলো হাদিকে মাটি দিব কোথায়,
বলছে হাদিকে মাটি দেওয়ার মতো উপযুক্ত জায়গা তো বাংলাদেশে নাই, এত উচ্চ মার্গের লোক যে এত কিছু আবিষ্কার করছে নাই। তাহলে কি করতে হবে? আচ্ছা যা কবি সে যেহেতু একদিন বিদ্রোহী কবিতা একদিন পাঠ করছিল সে, এবং ভালো পাঠ করছে বিদ্রোহী কবিতাটা, তাকে তাহলে বিদ্রোহী কবির লেখককে কবি নজরুল, তার কবরের পাশে কবর দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু তখন যে মব সন্ত্রাস ছিল, বাংলাদেশের একটা লোকের, মন্ত্রী মিনিস্টার এমপি নেতা খেতা বলার ক্ষমতা ছিল না যে হাদিত্য সৌমর আবিষ্কারও পরে কেন কবি নজরুলের কাছে খবর দিবেন, পরে আজিমপুরে খবর দেন, এটা কিন্তু কেউ তখন বলার মতো ক্ষমতা ছিল না। বললেই তাকে মব করে হত্যা করত। তারপরে আসেন, তারপরে করলো কি? তারপরে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যেতেছে। তারপরে করা হলো এবার হাদির পরিবারকে কোটি কোটি টাকা দিতে হবে। তাহলে দেখেন হাদি কি জিনিস আর কি আবিষ্কার করছে হাদি, তার প্রতিফল। দাও হাদির পরিবারে কোটি কোটি টাকা দাও, একবার দিলে 1 কোটি, আবার দিলে 1 কোটি, আবার বলতেছে না এইসব কি, একটা ফ্ল্যাট দাও, দিলাম। তারপর হাদির ভাইকে সচিব বানাইয়া একদম লন্ডন দূতাবাসে চাকরি, তাও দিল। তারপরও থামানো যায় না। এবার হাদি হত্যার বিচারের জন্যে যমুনা ঘেরাও শুরু হয়ে গেল। কিসের নির্বাচন? হাদি হত্যার আসামি ধরা না পড়া পর্যন্ত, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত কোনো ভোট বাংলাদেশে হবে না। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো ভোট বাংলাদেশে হবে না। যাই হোক, এই চক্রান্তকারী মাফিয়াদের সেই প্ল্যানটা বাস্তবায়িত হইল না। এখানে আন্তর্জাতিক খেলাধুলা শুরু হয়ে গেল, তাদের সাথে পাইরে উঠল না ভারত, আমেরিকা, আর বাংলাদেশে হলো সেনাবাহিনী প্রধান। তারপরে লন্ডন সিটিং দিয়া এই নির্বাচনটা ভাই এদেরকে দিতে হইল, নির্বাচনটা দিল। তাহলে দেখেন হাদি কি আবিষ্কার করছিল, হাদি কে ছিল, হাদিকে কে কি বানাইলো, সারা দেশ থেকে হাদির কত লক্ষ লোক এনে জানাজা করলো, সবই তো দেখলেন। দেখার পরে এখন কি হলো, হাদির হত্যাকারী যখন ধরা পড়ে গেছে, এখন এই যে নাটকগুলো হয়েছিল, এই নাটকে যারা কলাকুশলী, যারা এই রোলগুলো প্লে করেছিল, যারা এই ফিল্মটা তৈরি করছে, যারা হাদিকে হত্যা করাইছে, যারা মৃত হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারগ্রিনে নিছে, এভারগ্রিন থেকে সিঙ্গাপুর নিছে, সিঙ্গাপুর থেকে আইনা কবি নজরুল এখানে মাটি দিচ্ছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশ থেকে 10-20 লাখ লোক আইনা জানাজা করছে। তারপরে হাদির পরিবারে এই কোটি 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 টাকা লন্ডন চাকরি ফাঁকি দিতেছে, কিন্তু নির্বাচন ঠেকাইতে পারে নাই ভারত, আমেরিকা এবং সেনাপ্রধানের জন্য। সেই প্ল্যানটা মিস হয়েছে। হাদি, সাউয়া হাদি শেষ হয়ে গেছে। এখন খনি যখন ধরা পড়ছে, এখন খনি তো নাম বলে দিবে সব। এখন এই ডক্টর ইউনুস থেকে শুরু করে হাদি মঞ্চের কারো ফেসবুক ডিলেট হয়ে যাচ্ছে, কারো ফেসবুক বলে হ্যাক হয়ে যেতেছে, কেউ দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে, কেউ আবার ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই আগেই বলা বলি শুরু করে দিছে কেউ কেউ। হ্যাঁ, হাদিরে ধরতেছে। এখন আমাকে নাম যদি বলাই তাহলে কিন্তু ভালো হবে না। এর আগে একবার কিন্তু হয়েছিল কি, জজ মিয়া নাটক হয়েছিল, এরকম করে যদি আমার ঝুমা বলতেছে, ঝুমা নামের মেয়েটা, যে আমার যদি রিমান্ডে নাই, হুদাহুদি যদি আমার নাম বলে, আরে বাবা তোমাদের নাম নিব কা? তোমাদের না ভাই মরছে, তোমাদের লোক মরছে, তোমাদের ভাই, তোমরা বিচার চেয়েছ, তোমরা খুশি হইবা, তোমরা এখন কান্দাকাটি করতেছো কেন? এবং তোমরা এই সন্দেহ করতেছো কেন যে হাদি যে ধরা পড়ছে সে তোমাদের নাম বলবে, তোমাদের নাম বলাবে? এই আশ্চর্য কথা। আমার ভাই মরছে, আমার নাম বলবে কেন? এই ডালমে কুচ কালা হাই। অনেকের ঘুম নাই, অনেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। ইতিমধ্যে হয়তো কেউ কেউ ভারত সীমান্ত দিয়া পাসপোর্ট ছাড়াই পলাইছে। একটু অপেক্ষা করেন, ওখানে যে জিজ্ঞাসাবাদ চলতেছে ওটারই একটা কার কার নাম বলছে, 2-1 দিনের মধ্যে ভারতের মিডিয়া পত্রপত্রিকায় প্রকাশ হওয়া শুরু হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর অনেক কথা আছে বলতে পারলাম না। ধন্যবাদ।